যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে আজকে তো ব্যাংক আছে, পোস্ট অফিস আছে, এলআইসি আছে, আরো বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, তাহলে আমার দরকার কেন স্যার? তো স্যার দরকার এই কারণে, কারণ আজকে আপনার লাইফের যে সব থেকে বড় যে আজকে শত্রু স্যার ইনফ্লেশন। যে আজকে আপনি কেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন, সেটা যদি আমি আপনাকে একটা সিম্পল অর্থে যদি কথা বলি, আপনারা যতজন আমার কথা শুনছেন একটু ভালো করে শুনবেন। রাইট, এখানে আমি কোনো প্রোডাক্ট সেল করতে আসিনি স্যার। আমার পুরো 40 মিনিটের কথা যেটা থাকবে সেটা পুরোপুরি কনসেপচুয়াল কথাবার্তা থাকবে, এবং আপনিও সেটা আস্তে আস্তে রিয়েলাইজ করবেন। তো আমি যেটা বলছিলাম যে মিউচুয়াল ফান্ডে কেন ইনভেস্টমেন্ট করবেন, তার বিগেস্ট যেটা কারণ সেটা হচ্ছে স্যার মুদ্রাস্ফীতি, যেটাকে আমরা বলি বাজার দর। বাংলায় যেটাকে বলি বাজার দর, মুদ্রাস্ফীতি, হিন্দিতে যেটাকে আমরা বলি महंगाई, আর ইংলিশ ওয়ার্ডে যেটাকে আমরা বলি স্যার ইনফ্লেশন। এবার আমি যতটা ইজি বলছি না, আমাদের মাথায় কিন্তু ইজি জিনিসটা খুব কম আমাদের মাথায় হিট করে। বাট যদি আমি আপনাকে এক্সাম্পল যদি আমি আপনাকে সেট করি, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে ধরুন স্যার আজকে আমরা এই সন্ধেবেলা, আজকে 28 তারিখ, আজকে মঙ্গলবারের দিনে আমরা আজকে আপনাদের সঙ্গে কথা বলছি। যদি আমি আজ থেকে 20 বছর আগে চলে যাই, আজ থেকে 20 বছর আগে চলে যাই স্যার, এবং এই 20 বছর আগে যদি আপনাদের সঙ্গে সেম কথাবার্তা বলতাম, তাহলে কি হতো জানেন স্যার? আজকে যে দুধটা আপনি 60 টাকায় খাচ্ছেন, 1 লিটার দুধের দাম যদি আজকে 60 টাকা হয়, আজ থেকে 20 বছর আগে এই দুধটা আজকে আমরা 60 টাকায় কিনছি মার্কেট থেকে। এই দুধটাই কিন্তু আমরা আজ থেকে 20 বছর আগে আমরা 15 টাকায় কিনেছি। আজকে যে পেট্রোলটা আমরা 105 টাকা আমার লাগে ভরাতে, বাইকে যদি আমি পেট্রোল ভরাই স্যার 1 লিটার, যেখানে আমাকে 105 টাকা পকেট থেকে টাকা দিতে হয়, আজ থেকে 20 বছর আগে যদি আমি চলে যাই, 1 লিটার পেট্রোল ভরাতে স্যার 35 টাকা লাগতো। মানে যদি আমি দেখি যে লাস্ট 20 বছরে আমার পেট্রোলের খরচা প্রায় প্রায় 3 টাইমস গ্রো করেছে স্যার, 3 গুণ বেড়েছে। আজ থেকে 20 বছর আগে যা ছিল সেখান থেকে আজকে দাঁড়িয়ে আপনি যদি দুধের দামও দেখবেন স্যার, যে যদি আমি 2005 সালে আপনার সঙ্গে কথা বলতাম, যেটা আমি বলছি যে আজ থেকে 20 বছর আগে যদি আমি সেম পিপিটি রান করতাম, এবং তখন যদি আপনাকে আমি বলতাম বা আপনাদেরকে বলতাম যে স্যার আজকে যে দুধের দাম 15 টাকা আছে, সেই দুধের দাম 20 বছর পরে নিঃসন্দেহে আপনার এই 15 টাকার জিনিসটা আপনাকে 60 টাকায় কিনতে হবে। আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি স্যার, এখানে যতজন আপনারা আছেন কেউ বিশ্বাস করতেন না যে ভাই সত্যি কি 15 টাকা জিনিসটার দাম 60 টাকা হতে পারে, বাট এটা ফ্যাক্ট হয়েছে স্যার। আপনি সিম্পল ভাবুন স্যার, আজ থেকে 20 বছর আগে আপনার পাড়ার যে ডক্টরের যে চেম্বারটা ছিল, বা যে ডাক্তারের কাছে আপনি আজ থেকে 20 বছর আগে যেতেন কোনো কিছু শরীর খারাপ হলে, তার যে কনসালটেশন ফি ছিল সেটা 150 টাকা ছিল। আজকে যদি কোনো একটা ভালো এমডি ডাক্তারের কাছে যদি আমরা যাই, তাহলে কিন্তু 800 টাকা নিচে স্যার তার ফিজ নেয় না। মানে আমি যদি ডাক্তার কনসালটেশনও দেখি, তো আজকে প্রায় প্রায় স্যার 5 টাইমস হয়েছে, 5 গুণ বৃদ্ধি পেয়েছে। হসপিটাল রুমেরও যদি কথা বলি, আজ থেকে 20 বছর আগে একটা ভালো হসপিটালে স্যার অ্যাডমিট হতে গেলে একটা রুমে যেখানে 1000 টাকা খরচা লাগতো, আজকে সেখানে একটা রুমের খরচা লাগে, একদিনের খরচা লাগে হসপিটাল রুমে সেটা 6000 টাকা, প্রায় প্রায় 6 টাইম। আজ থেকে 20 বছর আগে যদি স্যার আপনি দিল্লি থেকে মুম্বাই যদি ফ্লাইটে গেছেন, তাহলে হয়তো 3000 টাকায় আপনি গেছেন, বাট আজকে যদি আপনাকে যদি দিল্লি থেকে মুম্বাই যদি একটা ফ্লাইটের টিকিট বুক করতে হয়, সেই 3000-এর খরচাটা আজকে কিন্তু 11,000 টাকা হয়েছে। তাহলে আমি আপনাকে কি বোঝানোর চেষ্টা করছি স্যার, যে আজকে আমি কেন ইনভেস্ট করব, তো তার যেটা সব থেকে মূল যেটা আমার কাছে বিষয়বস্তু, সেটা হচ্ছে বাজার দর। যদি আমি দেখি যে স্যার আজ থেকে 20 বছর আগে যে খরচাটা 15 টাকায় হতো, আজকে যদি সেই খরচাটাই করতে গেলে আমাকে 60 টাকা দিতে হচ্ছে, তার মানে প্রায় প্রায় 20 বছরে 4 গুণ খরচা বেড়েছে। 20 বছরে 4 গুণ খরচা বাড়া মানে স্যার প্রত্যেক বছর আমার যে বাজার দর, আমার যে মূল্য বৃদ্ধি,
সেটা প্রায় প্রায় 7% হারে বৃদ্ধি পেয়েছে। মানে আমার যে খরচা, সেই খরচা 7% হারে প্রত্যেক বছর বছর বেড়েছে। এবার যদি আমি আপনাকে বলি যে আজকে যে দুধটা আপনি স্যার 60 টাকায় নিচ্ছেন, সেই দুধটাই 20 বছর পরে স্যার আপনাকে 240 টাকায় নিতে হবে। আপনারা বিশ্বাস করুন কি না করুন, এটাই কিন্তু বাস্তবতা। কারণ যেটা আমি বললাম যে আজ থেকে 20 বছর আগে যদি আপনাকে গিয়ে বলতাম, বা 20 বছর আগে যদি সেম পিপিটিটা রান করতাম এবং আপনাকে যদি বলতাম যে স্যার আজকে যে দুধটা আপনি 15 টাকায় নিচ্ছেন, সেটাই 20 বছর পরে 60 টাকায় গিয়ে দাম বাড়বে বা 60 টাকায় আপনাকে কিনতে হবে, আপনারা যেমন তখন বিশ্বাস করতেন না, আজকে আপনি রিয়েলাইজ করছেন। আজকেও যদি বলি স্যার যে সেম ভাবে যদি প্রত্যেক বছর যদি 7% করে যদি আমাদের বাজার দর বাড়তে থাকে, প্রত্যেক বছর যদি আমাদের মূল্য বৃদ্ধি 7% হারে বাড়তে থাকে, তাহলে আজকে যে দুধের দামটা 60 টাকায় যাচ্ছে, আজকে যদি 1 লিটার দুধ কিনতে গেলে আমাকে পকেট থেকে 60 টাকা বের করতে হচ্ছে, আপনি বিশ্বাস করুন কি না করুন, নেক্সট 20 বছর পরে এই দুধ, যে দুধের দাম আজকে 60 টাকা, এই দুধের দামই কিন্তু 240 টাকায় পৌঁছে যাবে স্যার। আজকে যে পেট্রোলটা আপনি 105 টাকায় ভরাচ্ছেন 1 লিটার, সেটাই কিন্তু আপনাকে 20 বছর পর 315 টাকায় ভরাতে হবে। আপনি বিশ্বাস করুন কি না করুন, এটাই কিন্তু বাস্তবতা স্যার। আজকে যে ডাক্তারটাকে দেখাতে গেলে আপনাকে 800 টাকা ভিজিট দিতে হচ্ছে, 20 বছর পরে আপনি সেম ডাক্তারকে গিয়ে আপনাকে ভিজিট দিতে হবে স্যার 4240 টাকা। আজকে যে হসপিটালে আপনি অ্যাডমিট হচ্ছেন, যদি 6000 টাকা যদি আপনাকে বিল হচ্ছে, তাহলে আপনি 20 বছর পরে সেম হসপিটালে গিয়ে যখন আপনি ভর্তি হবেন, একদিনের রুমের চার্জেস হবে স্যার 36,000 টাকা। আজকে দিল্লি থেকে মুম্বাই যেতে গেলে যদি স্যার 11,000 টাকা যদি ফ্লাইটের টিকিটের দাম থাকে, আপনাকে যদি 20 বছর পরে যদি আপনাকে দিল্লি থেকে মুম্বাই যদি একটা টিকিট কাটতে হয়, তখন এই খরচাটা আপনার 40,700 টাকা হবে। এটা স্যার আমি বলছি না, এটা জাস্ট ম্যাথমেটিক একটা ক্যালকুলেশন। এটা আপনি বাড়িতেও যদি আপনি একটা যে কোনো ক্যালকুলেটর, ক্লাস 8 পাশের যারা বাচ্চারা আছে তাদেরকেও যদি আপনি ম্যাথটা দেন, তারাও কিন্তু এই ম্যাথটা কিন্তু করে আপনাকে দিয়ে দেবে স্যার, খুব সিম্পল। তো স্যার আজকে ডেটে যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে ভাই মিউচুয়াল ফান্ডে কেন ইনভেস্ট করতে হবে, তার যেটা মেন কারণ সেটা হচ্ছে স্যার বাজার দর, সেটা হচ্ছে মূল্য বৃদ্ধি। কারণ আমি যদি দেখি যে লাস্ট 20 বছরে যেটা বলছিলাম, প্রত্যেকটা জিনিসের খরচা স্যার আপনি মিউট হয়ে গেছেন। দাও আমাকে। তো যেটা আমি স্যার আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম, মিউট হয়ে গেলে স্যার বলবেন, আদারওয়াইজ কি আছে আমি বুঝতে পারবো না, এবং থ্যাঙ্কস ফর রেকটিফাইং মি। তো যেটা আমি বলছিলাম যে আজকের ডেটে স্যার আমাদেরকে যদি ইনভেস্ট করার কথা ভাবতে হয়, তাহলে আমাকে জানতে হবে যে আমাদেরকে রিটার্ন কামালে চলবে না, আমাদেরকে রিয়েল রিটার্ন কামাতে হবে। তো আপনাদের সঙ্গে যে কথোপকথনটা আমি করছিলাম, যে আমরা না যখন ব্যাংকে রাখি, আমরা পোস্ট অফিসে রাখি, আমরা এলআইসি তে রাখি, কি মিউচুয়াল ফান্ডে রাখি, কি ইকুইটিতে রাখি, আমরা সেখান থেকে যে রিটার্নটা পাই সেটাকে বলে অ্যাকচুয়াল রিটার্ন স্যার। বাট আমরা কিন্তু কোনোদিনই ইনফ্লেশন বা বাজার দরকে মাইনাস করে দেখার চেষ্টা করি না যে আমার হাতে রিয়েল রিটার্ন কত আসছে স্যার। মানে আমি কি বলতে চাইছি, আজকে যদি স্যার আমি ব্যাংকে বা পোস্ট অফিসে গিয়ে টাকা রাখছি, সেখানে যে রেট অফ রিটার্নটা পাই সেটা ততটাই হয় যতটা আমাদের মূল্য বৃদ্ধির রেট হয়। যে আমার যদি খরচা 6% হারে বাড়ে স্যার, আমার খরচা যদি 7% হারে বাড়ে, আমাকে ব্যাংক পোস্ট অফিসও ঠিক তত টাকাই দেবে যতটা ইনফ্লেশন রেট থাকবে, বাজার দরের যতটা রেট থাকবে, ভারতবর্ষে ব্যাংক এফডি বা ট্র্যাডিশনাল প্রোডাক্টের রেটও তত থাকবে। তাহলে আপনি ভাবুন যে আজকে যদি আপনি ব্যাংকে টাকাটা রাখছেন, ব্যাংকে টাকা রাখা মানে টাকাটাকে ঘুম পাড়িয়ে দেওয়া, যেটা আমি বলি সবসময়, যে স্যার আপনি যদি ব্যাংকে টাকা রাখছেন, আজকের ব্যাংক যদি আপনাকে 7% রিটার্ন দিচ্ছে, আর আপনার বাজার দরও যদি 7% হারেই গ্রো হচ্ছে, ভাবুন যে আপনার ইনকাম 7% হারে বাড়ছে আর আপনার খরচাও 7% হারে বাড়ছে, তাহলে 7 - 7 যদি করি, তাহলে রিয়েল রিটার্ন হচ্ছে স্যার 0। তো আপনাদেরকে আজ থেকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আপনার কোন প্রোডাক্টে ইনভেস্টমেন্ট করে কত রিটার্ন পাচ্ছেন, সেটার থেকেও বড় কথা যে আপনি ইনফ্লেশনকে মাইনাস করার পর সেই প্রোডাক্ট আপনাকে রিয়েল রিটার্ন জেনারেট করে দিতে পারছে কি পারছে না, সেটা আপনাকে কোয়েশ্চেন করতে হবে, সেটা আপনাকে দেখতে হবে। আপনি যেখানে টাকা রাখছেন সেখান থেকে যদি বাজার দরকে আমি মাইনাস দিয়ে দিই এবং বাজার দরকে মাইনাস করে যদি আমার 1%ও রিটার্ন দেয় না,
সেটাও স্যার আপনি ইনভেস্টমেন্ট বলতে পারেন। বুঝতে পারছি স্যার? মানে আপনি ভাবুন যে আমি ব্যাংকে টাকা রাখছি, যেখানে 7% রেট অফ রিটার্ন পাচ্ছি, আর আমার ইনফ্লেশনও 7%, তাহলে 7 - 7 হয়ে গেল 0। বাট যদি আপনি এমন কোন একটা জায়গায় টাকা রাখছেন যেখানে আপনার 10% রিটার্ন আসছে, আর আপনার ইনফ্লেশন 7%, তাহলে 10 - 7 3%। বুঝতে পারছি স্যার যে আপনি কোন একটা জায়গায় টাকা রাখছেন যেখানে আপনার টাকা 10% হারে গ্রো করছে, আর আপনার খরচা 7% হারে গ্রো করছে, তাহলে 10 থেকে যদি 7 মাইনাস দিই, তাহলে আপনি 3%-এর পজিটিভ রিটার্ন, যেটাকে আমাদের ইকোনমিদের ভাষায় কি বলা হয়, রিয়েল রিটার্ন। তাহলে আজ থেকে যেটা আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে যে আমি কোথায় টাকা রাখছি, সেখান থেকে কি রিটার্ন পাচ্ছি, সেটার থেকেও বড় জিনিস যে সেখান থেকে ইনফ্লেশনকে বাদ দেওয়ার পরে বা ইনফ্লেশনকে মাইনাস করার পরে আমার হাতে রিয়েল রিটার্ন আসছে কি আসছে না, এটা আমাকে দেখতে হবে। তো তাহলে চলুন আমাদেরকে দেখি বা আমাদেরকে দেখতে হবে যে কোন অ্যাসেট ক্লাস আছে ভারতবর্ষে যেখানে আমি টাকা রাখলে আমার রিয়েল রিটার্ন সব থেকে বেশি তৈরি হবে স্যার। তো যদি আপনারা রিয়েল রিটার্ন বুঝতে পেরেছেন, তাহলে আমার নেক্সট স্লাইডটা আপনাদের আরো ভালো লাগবে শুনতে। যে আপনি যদি দেখবেন স্যার যে আমি 1979 মানে 1979 থেকে 2025 প্রায় যদি দেখি তো 45 বছর হয় স্যার, রাইট? 44 কি 45 এরকম কিছু একটা বছর হবে। আমি না এই 45 বছর আগের ইনফ্লেশনও নিয়েছি, যে লাস্ট 45 বছরে আমাদের ভারতবর্ষে আমাদের বাজার দর কিভাবে গ্রো করেছে। তো সেটা হচ্ছে আপনি একটা রেড কালারের হয়তো আপনি একটা সিম্বল দেখতে পাচ্ছেন, যে আমার লাস্ট 44 বছরে ইনফ্লেশন বাজার দর প্রায় 7% হারে গ্রো করেছে। সেখানে যদি কোনো ব্যক্তি যদি সোনাতে টাকা রেখেছে লাস্ট 45 বছরে, যদি কোনো কাস্টমার যদি সোনাতে টাকা রেখেছে, তাহলে তার টাকা 10% হারে বেড়েছে। এবার যদি আমি আপনাকে কোয়েশ্চেন করি যে স্যার তাহলে সেই লোকটা অ্যাকচুয়ালি পয়সা কত বানালো, তো অনেকের মনে হবে সে তো 10%ই পয়সা বানালো। না, সে পয়সা বানালো 3%ই। কারণ তার ইনকাম 10%-এ গ্রো হয়েছে, বাট তার খরচাও কিন্তু 7% হারে বেড়েছে। তাহলে 10 থেকে যদি 7 মাইনাস দিয়ে দিই, তাহলে সেই যে রিয়েল রিটার্নটা দাঁড়ায় সেটা হচ্ছে 3.25। তো গোল্ডে যদি কেউ টাকা রেখেছে, তো সেখানে সে 3%-এর রিয়েল রিটার্ন বানিয়েছে। যদি কেউ সিলভারে টাকা রেখেছে, মানে রূপোতে টাকা রেখেছে, তাহলে সেখানে সে 2% রিয়েল রিটার্ন বানিয়েছে। যদি সে ব্যাংক ফিক্সড ডিপোজিটে ইনভেস্টমেন্ট করেছে, তাহলে সেখানে 1% রিয়েল রিটার্ন তৈরি হয়েছে। যদি কেউ কর্পোরেট ডিপোজিটে ইনভেস্টমেন্ট রেখেছে, তাহলে সেখানে সে 2% রিয়েল রিটার্ন বানিয়েছে। বাট কেউ যদি স্যার বিজনেসে ইনভেস্টমেন্ট করেছে, কেউ যদি লাস্ট 44-45 বছরে যদি ইকুইটিতে ইনভেস্টমেন্ট করেছে, ইকুইটি মিনস বিজনেস, সেন্সেক্সে যদি কেউ ইনভেস্টমেন্ট করেছে, সেন্সেক্স মানে আজকে ভারতবর্ষে যত বেস্ট কোম্পানি আছে স্যার, তার মধ্যে থেকে বেস্ট 30টা কোম্পানি, সেই 30টা কোম্পানিতে যদি কেউ টাকা রেখে ছেড়েও দিয়েছে, তাহলে তার আজকে ডেটে যে রিটার্নটা তৈরি হয়েছে সেটা 15.55%। তাহলে এবার যদি আমি দেখি যে ইকুইটি এমন একটা অ্যাসেট ক্লাস যে সব থেকে রিয়েল রিটার্ন বেশি বানিয়েছে। রিয়েল রিটার্ন তো সবাই বানিয়ে দিয়েছে স্যার, গোল্ডও 3% রিয়েল রিটার্ন বানিয়ে দিয়েছে। বাট যদি আমি কোনো একটা অ্যাসেট ক্লাস দেখি যে সেন্সেক্স, যেখানে ইকুইটিতে কেউ যদি টাকা রেখেছে তার টাকা 15%-এ গ্রো হয়েছে, তার খরচাও 7% হারে গ্রো হয়েছে, তো ইকুইটিতে টাকা 15%-এ গ্রো হয়েছে আর ইনফ্লেশনও 7%-এ গ্রো হয়েছে, তাহলে 15 থেকে যদি 7 মাইনাস দিই, তাহলে সেটা দাঁড়ায় 8। তার মানে স্যার আমি বলতে পারি যে যতগুলো অ্যাসেট ক্লাস আছে লাস্ট 44 বছরে, তার মধ্যে থেকে একটাই অ্যাসেট ক্লাস বেরিয়ে এসেছে যে সব থেকে বেশি রিয়েল রিটার্ন বানিয়ে দিয়েছে। তার মানে স্যার আমি ঘুরিয়ে বলতে পারি যে আজকে যতগুলো অ্যাসেট ক্লাস আছে তার মধ্যে ইকুইটি একমাত্র অ্যাসেট ক্লাস যে লাস্ট 44 বছরে প্রত্যেক কটা অ্যাসেট ক্লাসকে স্যার রীতিমতো ডমিনেট করে গেছে। তো আমরা এই স্লাইড থেকে যেটা বুঝতে পারলাম, প্রথম কথা আমাদেরকে যেটা বুঝতে হবে যে ভাই রিয়েল রিটার্ন আমাকে দেখতে হবে। রিয়েল রিটার্নের জন্য আমাকে ইনফ্লেশন ব্যাপারটা বুঝতে হবে, যে আমার খরচা যদি প্রথম কথা 6% 7% যদি বছরের পর বছর যদি গ্রো করছে আমার খরচা, তাহলে কিন্তু আমাকে সেই জায়গায় এমন একটা জায়গায় ইনভেস্ট করতে হবে যেখানে আমি রিয়েল রিটার্ন সব থেকে বেশি পাই। তো সেটার জন্য স্যার আপনাদেরকে আমি শেয়ার করলাম যে ভাই কোথায় আমি রিয়েল রিটার্ন বেশি পেতে পারি না, সেটা হচ্ছে ইকুইটি। বাট সব থেকে যেটা বড় একটা প্রবলেমেটিক ব্যাপার হয়ে যায় যে আমরা সবাই কিন্তু ইকুইটিতে স্যার ইনভেস্ট করতে ভালোবাসি না। কারণ আমাদেরকে ছোট থেকে বাপ দাদারা যেটা শিখিয়ে আসে যে ভাই ব্যাংক এফডিতে করো, চুপচাপ ঘুমিয়ে যাও। বাট স্যার আপনি ঘুমান না, টাকাটা ঘুমিয়ে যায়। শুনতে খারাপ লাগবে, বাট যখন আমরা ব্যাংক বা পোস্ট অফিসে টাকা রাখি স্যার,
টাকাটাকে স্যার আমরা ঘুম পাড়িয়ে দিই, টাকা আমাদের জন্য কোনোদিন কাজ করে না। আপনি ভেবে দেখুন স্যার, আপনারা যারা জব করেন বা যারা আপনারা এখানে ব্যবসাদার মানুষ আছেন, আপনি কিন্তু টাকা উপার্জনের জন্য কিন্তু দিনরাত পরিশ্রম করেন, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করেন। বাট নিজেকে কোয়েশ্চেন করুন যে আপনার টাকা কি আপনাকে পরিশ্রম করে দেখাচ্ছে? অ্যান্সার ইজ নো। আপনি টাকার জন্য দিনরাত পরিশ্রম করছেন, বাট টাকা কিন্তু আপনার জন্য কোনোদিন পরিশ্রম করছে না। টাকা কখন পরিশ্রম করবে না, যখন টাকাকে আপনি বিজনেসে ইনভেস্টমেন্ট করবেন, যখন টাকাকে আপনি ইকুইটিতে ইনভেস্টমেন্ট করবেন। এবার আমাদের যেটা একটা মিথ আছে যে ইকুইটি মিন্স, ইকুইটি মানে কি না, ইকুইটি মানে হচ্ছে রিস্ক। না স্যার, ইকুইটি মানে রিস্ক নয়, ইকুইটি মানে হচ্ছে স্যার অনারশিপ। যে আপনি যখন ব্যাংকে গিয়ে ভাবুন স্যার, আপনি ব্যাংকে আপনার কাছে 10 লাখ টাকা আছে, আপনাকে যদি আমি বলি যে স্যার আপনার বাড়ির পাশে এখন এসবিআই ব্যাংকও আছে, আপনার বাড়ির পাশে এক্সিস ব্যাংকও আছে, আপনার বাড়ির পাশে ব্যাংক অফ মহারাষ্ট্র আছে, আর আপনার বাড়ির পাশে এইচডিএফসি ব্যাংক আছে, এবং আপনাকে যদি আমি অপশন দিই যে স্যার আপনি কোন ব্যাংকে ইনভেস্টমেন্ট করবেন, আপনার বাড়ির পাশে তো 4টে ব্যাংকই আছে, আপনারা সবাই কিন্তু বলবেন যে আমি এসবিআই তে ইনভেস্টমেন্ট করব। কেন? কারণ ছোট থেকে স্যার আপনারা এসবিআই কে দেখে এসেছেন 150 বছর পুরনো একটা ব্যাংক। খুব ভালো কথা। বাট একটা জিনিস ভাবুন যে আপনি যখন 10 লাখ টাকাটা নিয়ে গিয়ে যখন আপনি ব্যাংকে গিয়ে এফডি করে দিলেন, তার মানে কি আপনি ব্যাংকে লোন দিলেন স্যার, আপনি লেন্ডার হয়ে গেলেন। ব্যাংক যদি 12% রেট অফ রিটার্ন কামায়, ব্যাংক যদি তার বিজনেস থেকে যদি 12% যদি সে রিটার্ন কামায়, আপনি কিন্তু 12%-এর মালিক হবেন না। আপনাকে ব্যাংক যেটাকে বলে দিয়েছে 7% রিটার্ন দেবো, 7%ই দেবে, রাইট? তাহলে আপনি যখন ব্যাংকে গিয়ে এফডি করছেন, আপনি কিন্তু অনার হচ্ছেন না, আপনি কি হয়ে যাচ্ছে লেন্ডার। আপনি একটা ধার দিচ্ছেন, তার পরিবর্তে আপনাকে কি করছে সে সুদ দিচ্ছে। বাট স্যার আপনি ভাবুন যে আপনার যদি সত্যি ব্যাংকের উপর ভরসা আছে, আপনার যদি সত্যি ব্যাংকের উপর ভরসা আছে যে ব্যাংক আপনাকে 7.25% রেট অফ রিটার্ন দেবে নেক্সট 10 বছরে, তাহলে আপনাকে এটাও ভরসা রাখতে হবে যে ব্যাংক তার থেকে বেশি হারে পয়সা বানাবে। যদি ব্যাংক তার থেকে বেশি হারে পয়সা না বানায়, তাহলে কিন্তু ব্যাংকও কিন্তু আপনার যে এফডিটা করেছেন 7.2% রেটে, সেটাও কিন্তু সে আপনাকে দিতে পারবে না। তাহলে আপনাকে এটা বিশ্বাস রাখতে হবে যে ব্যাংক যদি 7.25 রেট যে আপনাকে দেওয়ার ক্ষমতা রাখে, তাহলে ব্যাংক কিন্তু 7.25 উপরে রিটার্ন জেনারেট করারও কিন্তু ক্ষমতা রাখে। এবার যদি আপনি এফডিতে না ইনভেস্টমেন্ট করে যদি ব্যাংকের শেয়ারে ইনভেস্টমেন্ট করে দিতেন, এসবিআই ব্যাংকে গিয়ে এফডি না করে যদি এসবিআই ব্যাংকের শেয়ারে ইনভেস্টমেন্ট করতেন, তাহলে আপনি কি হয়ে যেতেন? অনার হয়ে যেতেন। আপনি মালিকানা সত্ত্ব পেতেন, বুঝতে পারছি, আপনি অনারশিপ রোলটা প্লে করতেন, তখন আপনি কিন্তু লেন্ডার হতেন না। তাহলে আপনাকে চুজ করতে হবে যে আপনি লেন্ডার হয়ে থাকবেন না আপনাকে অনারশিপ নিতে হবে। অনারশিপ যদি নিতে হয়, তার মানে স্যার কি যে আপনাকে কিছু না কিছু বিজনেসকে বাই করতে হবে। ইকুইটিতে যখন ইনভেস্টমেন্ট করা হয় বা বিজনেসে যখন ইনভেস্টমেন্ট করা হয়, তার মানে স্যার খুব মেন একটা অবজেক্টিভ থাকে বিজনেসের, সেটা হচ্ছে ইনভেস্ট মানি টু জেনারেট প্রফিট। যে প্রত্যেকটা বিজনেস কিন্তু প্রফিট জেনারেটের জন্যই কিন্তু ইনভেস্ট করে। বাট আপনার হয়তো এখন কোয়েশ্চেন হতে পারে যে দেবাশিস আপনি বলছেন তো ঠিক কোথায়, বাট আমি কি করে জানবো যে কোন বিজনেস ভালো করবে, কোন বিজনেস কতদিনের জন্য ভালো করবে? এই যে আপনি ব্যাংকের যে এক্সাম্পলটা দিলাম, আগামী 10 বছরে এসবিআই ব্যাংকের শেয়ার আগে দৌড়াবে না কোটাক ব্যাংকের শেয়ার আগে দৌড়াবে, তার নলেজ হয়তো আমার আপনার কাছে নেই। তো তার জন্যই হচ্ছে দাদা মিউচুয়াল ফান্ড সেই যে মিউচুয়াল ফান্ড হচ্ছে আমার আপনার জন্যই কাজ করার একজন লোক, যে যাকে বলা হয় ফান্ড ম্যানেজার, যে আমার আপনার থেকে অনেক বেশি দক্ষ, যে ভালো জানে যে কোন বিজনেসটাকে পিক করতে হবে, কোন বিজনেস মডেলটাকে পিক করতে হবে, কবে কখন কোন বিজনেসে ইনভেস্টমেন্ট করতে হবে, কতদিনের জন্য বিজনেসে আমাকে টাকা ইনভেস্ট করতে হবে, কখন কোন বিজনেস থেকে এক্সিট হতে হবে, কখন কোন বিজনেস দিতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি স্যার আপনাদের সঙ্গে কথা বলি যে যদি আমাকে ইকুইটিতে ইনভেস্টমেন্ট করতে হয়, তো তার থেকে ভালো জিনিস যে আমি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করি, যেখানে আজকের ডেটে যখন আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার কথা ভাবি, তখন কিন্তু এখানে আমার টাকা শুধুমাত্র একটা কোনো প্রোডাক্টে ইনভেস্টমেন্ট হয় বা একটা কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট হয় বা একটা কোনো সেক্টরে ইনভেস্টমেন্ট হয় বা একটা কোনো ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট, এমন বিষয়টা কিন্তু না। বিষয়টা তাহলে কি রকম না, বিষয়টা খুব সিম্পল স্যার, যে মিউচুয়াল ফান্ডকে বলা হয় যে ভেহিকল টু মোবিলাইজ মানি ফ্রম ইনভেস্টর।
যে আজকে ডেটে ধরুন আমার যতটুকু ক্ষমতা আছে আমি ততটুকু ইনভেস্ট করতে পারি, আপনার যদি বেশি ক্ষমতা আছে আপনি বেশি ইনভেস্টমেন্ট করেন, কারো যদি 5 টাকার ইনভেস্ট করার ক্ষমতা আছে সে 5 টাকা করতে পারে, কারো যদি 500 টাকা করার ক্ষমতা আছে সে 500 টাকা করতে পারে, কারো যদি 5 লাখ টাকার ক্ষমতা থাকে সে 5 লাখ টাকাও করতে পারে, কারো যদি 5 কোটি টাকার ক্ষমতা থাকে সে 5 কোটি টাকাও করতে পারে। বুঝতে পারছি স্যার? এবং এই যে টাকাটা অ্যাকুমুলেট করা হয় এটা কি করা হয় না, এটা বিভিন্ন বিভিন্ন ইকুইটিতে ইনভেস্টমেন্ট হয়, বন্ডে ইনভেস্টমেন্ট হয়, মানি মার্কেটে ইনভেস্টমেন্ট হয়। এবং একটা জিনিস মাথায় রাখবেন যে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড স্কিমের কিন্তু একটা মেন অবজেক্টিভ থাকে স্যার। আপনার অবজেক্টিভ আর ফান্ডের অবজেক্টিভ বা স্কিমের অবজেক্টিভ যদি ম্যাচ করে তবেই কিন্তু আপনি পয়সা বানাতে পারবেন। তার জন্য কার দরকার? অ্যাডভাইজারের দরকার, রাইট? তো মিউচুয়াল ফান্ড এমন একটা প্রোডাক্ট যেখানে স্যার ফান্ড ম্যানেজার থাকে, যেখানে ইনভেস্টমেন্টের অবজেক্টিভ থাকে, সব থেকে বড় জিনিস স্যার যে পোর্টফোলিওর মধ্যে ডাইভার্সিফিকেশন থাকে। এখানে আপনি যেটুকু টাকা ইনভেস্টমেন্ট করুন না কেন আপনার টাকা কোনো একটা সেক্টরে ইনভেস্টমেন্ট হয় কি একটা কোম্পানিতে ইনভেস্টমেন্ট হয় এরকম নয়, বিভিন্ন সেক্টরে ইনভেস্টমেন্ট হয়, বিভিন্ন কোম্পানিতে ইনভেস্টমেন্ট হয়, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট হয়। তাহলে সব থেকে বড় জিনিস যেটা বা সব থেকে যেটা বড় অ্যাডভান্টেজ সেটা হচ্ছে ডাইভার্সিফিকেশন, রাইট? এবং এই ডাইভার্সিফিকেশনের জন্য কি হয় স্যার, যে যেখানে আজকে ডেটে অনেক মানুষ যারা হয়তো শেয়ারে ইনভেস্টমেন্ট করে সেখানে হয়তো সে একটা কি দুটো শেয়ারের পেছনে ডিপেন্ডেন্ট হয়ে যেতে হয়, সেই কোম্পানি যদি ভালো করে তাহলেই তার পোর্টফোলিও ভালো করবে, অন্যতা করবে না। বাট মিউচুয়াল ফান্ডে কিন্তু সেরকম কোনো গল্প নেই, কারণ মিউচুয়াল ফান্ডে আপনি যেটুকু টাকা ইনভেস্টমেন্ট করুন না কেন আপনার টাকা একটা কি দুটো কোম্পানিতে ইনভেস্টমেন্ট হয় না, আপনার টাকা কিন্তু মাল্টিপল কোম্পানিতে ইনভেস্টমেন্ট হয়, 50 থেকে 60টা কোম্পানিতে ইনভেস্টমেন্ট হয়। যখনই আপনার টাকাটা দুটো থেকে যখন 60-এ পরিণত হচ্ছে, দুটো কোম্পানি জায়গায় 60টা কোম্পানিতে ইনভেস্টমেন্ট হচ্ছে, তখন আপনার ডাইভার্সিফিকেশন হচ্ছে ঠিক কথাই, বাট তার সঙ্গে সঙ্গে আপনার যে রিস্ক এই রিস্কটা অনেকটা মিটিগেট হয়ে যাচ্ছে। এবং সব থেকে যেটা বড় প্লাস পয়েন্ট যে আজকের ডেটে দাদা মিউচুয়াল ফান্ড হচ্ছে একটা রেগুলেটেড প্রোডাক্ট, রাইট? আপনি যেমন আজকে ব্যাংকে টাকা রাখেন, কার ভরসায় টাকা রাখেন? আরবিআই এর ভরসায় টাকা রাখেন। যে ব্যাংকে রেগুলেট কে করে? না আরবিআই করে। আপনি ইন্স্যুরেন্সে ইনভেস্টমেন্ট করেন কার ভরসায়? না আরডি এর ভরসায় করেন, রাইট? সিমিলারলি স্যার আজকে যদি মিউচুয়াল ফান্ডকে যদি রেগুলেট করে, যাকে আমরা সবাই জানি সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, রাইট? তো এটা একটা রেগুলেটেড প্রোডাক্ট। সেকেন্ড, এগুলো খুব বেসিক, আমি বেসিক নিয়ে আলোচনা করব না স্যার, তার জন্য অ্যাডভাইজার আপনাদেরকে যারা ইনভাইট করেছে তারাও এই জিনিসগুলো আপনাকে বলতে পারে যে মিউচুয়াল ফান্ড আজকে অনেক ধরনের মিউচুয়াল ফান্ড আছে, আর আমি আপনাদেরকে বেশি কনফিউজও করবো না স্যার। অনেকগুলো ইকুইটি স্কিম আছে স্যার আজকের এটা, লার্জ ক্যাপ ফান্ড আছে, মিড ক্যাপ ফান্ড আছে, স্মল ক্যাপ ফান্ড আছে, আপনার যেটা দরকার আপনি সেটা চুজ করতে পারেন, আপনার যা টাইম হরাইজন আপনি সেই হিসাব করে ইনভেস্টমেন্ট করতে পারেন, রাইট? ইভেন যদি আমি মিউচুয়াল ফান্ডে যদি আমি পাস্ট কিছু পারফরমেন্সেরও যদি কথা বলি স্যার, যে লাস্ট 25 বছরে মিউচুয়াল ফান্ডের জন্ম তো বহু বছর আগে হয়েছিল স্যার, 1963-তে মিউচুয়াল ফান্ডের জন্ম হয়েছিল স্যার। এবং ইউটিআর মতন কোম্পানি, ইউনাইটেড ট্রাস্ট অফ ইন্ডিয়া, আপনারা সবাই জানেন ইউটিআর মতন কোম্পানি মিউচুয়াল ফান্ডকে 1963 সালে জন্ম দিয়েছিল। তারপর 1994 সালে বহু মিউচুয়াল ফান্ড কোম্পানি আসে, বাট এখানে আমি যে ডেটাটা নিয়েছি সেটা লাস্ট 20 বছরকার ডেটা নিয়েছি স্যার, যে আজকে যতগুলো মিউচুয়াল ফান্ড আছে, ঠিক আছে, তার মধ্যে থেকে যদি আমি দেখি যে কতগুলো মিউচুয়াল ফান্ড আছে যারা 25 বছর কমপ্লিট করেছে, তো সেই নাম্বারটা হয় স্যার 43টা ফান্ড। কি বললাম? 43, মানে 43টা। আজকে ডেটে তো 2000-3000 স্কিম আছে, বাট ওই 2000-3000 স্কিমের মধ্যে 43টা এরকম স্কিম আছে যারা স্যার 25 বছর কমপ্লিট করেছে। 25 বছর কমপ্লিট করা মানে তাদের জন্ম আজকে হয়নি, তাদের জন্ম 25 বছর আগে হয়েছিল। এবারে আপনি ভাবুন যে এই 25 বছরে যে 43টা স্কিম আছে, এই 43টা স্কিমে যদি আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করে ছেড়ে দিতেন, আজকে আপনার সেই 1 লাখ টাকা যেটা 25 বছর আগে ইনভেস্ট করছেন সেটা প্রায় প্রায় আপনাকে কত টাকা বানিয়ে দিচ্ছে স্যার? 34,47,000 টাকা, 15.2524% রিটার্ন। আর সেই টাইমে যদি আপনার হয়তো লামসাম দেওয়ার ক্ষমতা ছিল না, যে ভাই আমার লামসাম নেই বাট আমি প্রত্যেক মাসে মাসে হয়তো একটা 10,000 টাকা করে এসআইপি চালাবো, তো সেই এসআইপিও যদি কেউ 10,000 টাকা করে চালিয়ে গেছে, তো 25 বছরে ওই 43টা ফান্ডে যদি কেউ 10,000 টাকা করে এসআইপি চালিয়ে গেছে, তো সেই 10,000 টাকা যে এসআইপি তারও যদি আমি অ্যাভারেজ ভ্যালু বলি তো প্রায় প্রায় 4.25 কোটি টাকা স্যার, 16.93% রিটার্ন। বুঝতে পারছি স্যার? তো আপনাদের যে কোয়েশ্চেন গুলো ছিল যে ভাই হোয়াট ইজ মিউচুয়াল ফান্ড, সেটাও আশা করি আপনাদেরকে ক্লিয়ার করলাম। আপনাদের যে নেক্সট কোয়েশ্চেন ছিল যে ভাই মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে, তো সেটাও আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম যে মিউচুয়াল ফান্ড কাজ কিভাবে করে এবং মিউচুয়াল ফান্ডে কত টাকা ইনভেস্ট করতে হবে সেটা মেন টপিক। তো সেটার জন্য স্যার মিউচুয়াল ফান্ডে তো আপনি 500 টাকা দিয়েও মিউচুয়াল ফান্ড আপনি ইনভেস্টমেন্ট করতে তো পারেন, আপনাকে কেউ আপনাকে কেউ আটকাবে না। বাট ইনভেস্ট করার আগে
যেমন আমি আপনাকে বললাম যে ইনভেস্ট করার আগে কেন ইনভেস্টমেন্ট করছেন সেটা বুঝতে হবে, তো সেটা যেমন আপনাকে আমি বোঝালাম যে আপনাকে বুঝতে হবে যে আপনি কোথায় টাকা রাখছেন, আপনার টাকা বাজার দরের থেকে বেশি রিটার্ন কামিয়ে দিচ্ছে কি দিচ্ছে না, আপনি বাজার দরকে বিট করতে পারছেন কি পাচ্ছেন না, সেটা যেমন মাথায় রাখতে হবে। সিমিলারলি ঠিক একইভাবে এটাও মাথায় রাখতে হবে যে আমি কত টাকা ইনভেস্টমেন্ট করব সেটার ডিসিশন আপনার গোল নেবে, যে আপনার পারপাস কি। তো আজকের ডেটে আজকে যে কোনো মানুষের লাইফে স্যার এই গোলগুলো থাকে। আজকে চাইল্ড এডুকেশন, আজকে চাইল্ড ম্যারেজ, আজকে স্বপ্নের ঘর বানাবো, স্বপ্নের গাড়ি কিনবো, ফ্যামিলি ভ্যাকেশন, ফিনান্সিয়াল সিকিউরিটি। বাট এই যতগুলো গোল বললাম স্যার, এর মধ্যে থেকে যদি কোনো গোলেরও যদি আপনারা প্ল্যানিং যদি ভবিষ্যতের জন্য নাও করে থাকেন, আমি আবার রিপিট করছি, যতগুলো গোল বললাম এই প্রত্যেকটা গোলের ওপর যদি আপনারা কোনো প্ল্যানিং যদি না করে থাকেন, আপনার কিন্তু গোলগুলো স্যার আটকাবে না, আপনার বাচ্চার পড়াশোনা আটকাবে না। কেন বলছি স্যার, যে ধরুন আপনি আপনার বাচ্চা আজকে ধরুন 18 বছর ক্রস করে গেছে, আপনার বাচ্চা ধরুন একটা ভালো কলেজে ভর্তি হতে চায়, তার জন্য একটা ভালো অ্যামাউন্ট লাগবে, আপনার কাছে টাকা নেই ভর্তি করানোর, তো আপনি আপনার বাচ্চাকে কি পড়াতে পারবেন না? ডেফিনেটলি পারবেন। কেন? কারণ আজকে এডুকেশন লোন বলে একটা বস্তু আছে, যে আপনার আজকে বাচ্চাকে হয়তো টাকা নেই আপনার বাড়িতে বা আপনার কাছে, আপনার বাচ্চা এডুকেশন লোন নিয়েও কিন্তু সে অ্যাডমিশন সেই কলেজে নিতে পারে, মানে বাচ্চার পড়াশোনাটা আটকাবে না স্যার। আপনি ভাবুন স্যার, আপনি ভাবছেন যে এখন আমার ফ্যামিলি বড় হয়েছে, এবার আমাকে 1 BHK থেকে 2 BHK তে শিফট হতে হবে, কি 2 BHK থেকে 3 BHK তে শিফট হতে হবে, আপনার কাছে কিন্তু টাকা নেই, তো আপনি কি বাড়ি বানাতে পারবেন না? না আপনি ফ্ল্যাট কিনতে পারবেন না? আপনি নিজেকে উপরে নিয়ে যেতে পারবেন না? পারবেন। আপনি যদি একটা ব্যাংকে ফোন করেন, আপনাকে 10টা ব্যাংক আপনাকে লোন নেওয়ার জন্য পরিশান করে দেবে স্যার। আজকে আপনার ধরুন ফ্যামিলি বড় হয়েছে, আপনি এতদিন 2 চাকায় ম্যানেজ করে নিতেন, এবার কিন্তু 2 চাকায় ম্যানেজ হচ্ছে না, এবার আপনাকে 4 চাকা নিতে হবে, বাট 4 চাকা কেনার মতন টাকা নেই। তো আপনি কি 4 চাকার স্বপ্ন পূরণ করতে পারবেন না? ডেফিনেটলি পূরণ করতে পারবেন। আপনি একটা ব্যাংকে কল করলে আপনাকে কার লোন দেওয়ার জন্য 10টা ব্যাংক ফোন করবে। বাট স্যার আজকের ডেটে যদি আমি রিটায়ারমেন্ট একটা টুল যদি দেখি স্যার, এবং আমি আজকে কথা রিটায়ারমেন্টের উপরই বলবো, যে আপনি ভাবুন স্যার আজকে আপনার বয়স 40 বছর, আর আপনার আজকে ঘর খরচা চালানোর জন্য মোটামুটি 40,000 টাকার খরচা দরকার পড়ে, আপনার 20 বছর পরে আপনি রিটায়ার করবেন, আর আপনি ধরুন কোনো প্ল্যান করেননি। একটু আগে আমি ইনফ্লেশন নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছিলাম, বাজার দর নিয়ে কথা বলছিলাম, তাহলে ভাবুন স্যার আজকে যদি আপনার ঘর খরচা চালানোর জন্য যদি 40,000 টাকা লাগে, আর 20 বছর পরে এই 40,000 টাকা তো নিশ্চয়ই 40,000 থাকবে না, এই 40,000 টাকাটা 80,000 কি 1 লাখ টাকা লাগবে তখনকার টাইমে ঘর সংসার চালাতে গেলে। এবং আপনি যদি আরো 20টা বছর যদি বেঁচে যান স্যার, তাহলে আপনার যদি তখনকার টাইমে যদি প্রত্যেক মাসে মাসে যদি লাখ টাকা করে আপনার সংসার চালানোর যদি খরচা পড়ে, আপনি আমাকে বলুন যে কোন ব্যাংক আছে যখন আপনি রিটায়ার করে যাবেন তখন আপনাকে অ্যাটলিস্ট 2-3 কোটি টাকার আপনাকে কর্পাস দিবে, যে ঠিক আছে তুমি রিটায়ার করে গেছো, তুমি এবার তোমার নেক্সট লাইফটাকে এই অ্যামাউন্টটা দিয়ে লিড করো। কোনো ব্যাংক আছে স্যার? কোনো ব্যাংক নেই। তো স্যার আমার যেটা মনে হয় যে আজকে আমি যদি কোনো প্ল্যানিং যদি নাও করে থাকি বাচ্চার এডুকেশনের জন্য, বাচ্চার ম্যারেজের জন্য, নিজের ঘর কেনার জন্য, নিজের গাড়ি বানার জন্য, করা তো দরকার, বাট যদি আমি কোনো গোলের ওপর যদি ফোকাস নাও করে থাকি স্যার, রিটায়ারমেন্ট এমন একটা গোল বা রিটায়ারমেন্ট এমন একটা উদ্দেশ্য বা রিটায়ারমেন্ট এমন একটা অবজেক্টিভ যেটার কিন্তু কোনো বিকল্প হয় না স্যার। আজকে যদি আপনার ঘর সংসার চালানোর জন্য যদি আজকে আপনার যদি 40,000 টাকা লাগে এবং 20 বছর পর সেই খরচাটা যদি 80,000 টাকায় গিয়ে ঠেকে যায়, এবং প্রত্যেক মাসে মাসে যদি আপনার 80,000 টাকা খরচা যদি আপনার লাগে, আর আপনি যদি 20 বছর নেক্সট 20 বছর যদি আপনি জীবিত থাকেন, আপনার 2 থেকে 3 কোটি টাকার কর্পাস লাগবে, এবং আপনাকে তখন কেউ স্যার ফাইন্যান্স করার মতন থাকবে না। তাহলে মোরাল অফ দ্য স্টোরি স্যার, যে আজকের ডেটে যতগুলো আমাদের লাইফে গোল প্রত্যেকটারই প্রায়োরিটিস আছে, আমি একটাবারও বলছি না প্রায়োরিটিস নেই, বাট সব থেকে যদি মেন প্রায়োরিটি আছে যেটা আজকে ডেটে কোনো বিকল্প হয় না, সেটা হচ্ছে রিটায়ারমেন্ট স্যার। এবং আজকে ডেটে আমাদের কাছে রিটায়ারমেন্টের ডেফিনেশন কি? আজকে আমাদের কাছে রিটায়ারমেন্টের ডেফিনেশন স্যার কি? যে আমি 60-এ পা দিলাম,
বাট অ্যাকচুয়ালি যদি আপনি দেখেন স্যার, আপনার রিটায়ারমেন্ট মানে স্যার 60-এ পা দেওয়া নয়। রিটায়ারমেন্ট মানে হচ্ছে ফ্রিডম, যে ভাই আমি আজকে যদি মনে করি তো আজকে আমি 50 বছরও রিটায়ার হতে পারি। সেই ভাবনাটা কখন আপনার মনের মধ্যে আসবে? সেই ভাবনাটা তখনই মনের মধ্যে আসবে যদি আপনার কাছে সেই অ্যামাউন্টটা থাকে, যখন আপনি ভাববেন যে ভাই আমি যদি কাজ নাও করি আমি তাহলেও কিন্তু আমার কাজ থেকে আমি বিরতি নিতে পারি এবং আমি আমার লাইফে এনজয় করতে পারি, কারণ আমার কাছে কি আছে? ফ্রিডম আছে, স্বাধীনতা আছে। সেই স্বাধীনতা তখনই পাওয়া যায় যখন আমাকে অর্থের দিক থেকে যখন আমি স্বাধীন হই। রিটায়ারমেন্ট মানে স্যার এটা নয় যে আমি 60-এ পা দেওয়া। রিটায়ারমেন্ট মানে যে আমি 50-এ রিটায়ারমেন্ট হয়ে গেলাম, আমার লাইফের যে বাকি যে স্বপ্নগুলো আছে, হবিস গুলো আছে, নিজের ওপর কাজ করার যে গ্রোথ গুলো আছে, সেগুলো যাতে করতে পারি। রিটায়ারমেন্ট মানে এটা নয় স্যার যে 60-এ পা দিলাম। রিটায়ারমেন্ট মানে এটাও যে আমি যখন রিটায়ার হচ্ছি তখন যেন আমাকে কোনো বাচ্চার উপর যেন ডিপেন্ডেন্ট না হতে হয়। রিটায়ারমেন্ট মানে এটা নয় স্যার যে আমি 60-এ পা দিলাম। রিটায়ারমেন্ট মানে হচ্ছে যে আমি এমন একটা কর্পাস বানালাম যে যেদিন আমি রিটায়ার করলাম আমাকে কারো কাছে স্যার হাত পাতার দরকার নেই, আমি উইদাউট স্ট্রেস আমি আমার মান্থলি ইনকামকে ক্যারি করতে পারি। বাট স্যার আজকে যেটা সব থেকে বড় প্রবলেম স্যার, এটা আমি বলছি না, এটা এটা পুরো ইন্ডিয়া বলছে স্যার। এটা একটা ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্সের একটা সার্ভে করা হয়েছিল স্যার, খুব ভালো একটা ডেটা যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আজকে স্যার যতজন মানুষ রিটায়ার করে ভারতবর্ষে, তার 63% ইন্ডিয়ান কি বলছে শুনুন। 63% অফ ইন্ডিয়ান বিলিভ দেয়ার রিটায়ারমেন্ট সেভিং উইল লাস্ট লেস দেন 10 ইয়ার্স। মানে যে 63% লোকজন বলছে যে আমি যে টাকাটা নিয়ে রিটায়ার করি সেই টাকাটা 10 বছরের ভেতরে শেষ হয়ে যায় স্যার। আমি আসবো এটাতে কিভাবে 10 বছরের ভেতরে শেষ হয়। 43% অফ ইন্ডিয়ান কি বলছে দেখুন স্যার, 43% অফ ইন্ডিয়ান ফিল রিটায়ারমেন্ট প্ল্যানিং শুড স্টার্ট বিফোর দ্য এজ অফ 35। মানে 43% লোকজন বলছে স্যার যে রিটায়ারমেন্ট নিয়ে ভাবা কখন দরকার? 35-এর আগে ভাবা দরকার। বাট অ্যাকচুয়ালি যেটা আমাদের সঙ্গে হয় যে আমরা রিটায়ারমেন্ট সব থেকে লো প্রায়োরিটি দিই। কেন লো প্রায়োরিটি দিই স্যার? কারণ আপনি একটা সিম্পল জিনিস ভাবুন, একটা বাচ্চা যখন জন্ম নেয় স্যার, তো সেই বাচ্চাটা তো 2 বছর 3 বছর ওর কথা বলতেই লেগে যায়, হাঁটাচলা করতেই লেগে যায়। তারপর আমরা ওকে স্কুলে অ্যাডমিট করে দিই। স্কুলে অ্যাডমিশন করার পর সে 18 বছর 20 বছর 25 বছর পর্যন্ত পড়াশোনার মধ্যে থাকে। তারপর সে জব জয়েন করে, 5টা বছর জব করার পর তাকে আমরা বিয়ে দিয়ে দিই। তারপরে 32, 33, 35 বছরে একটা কি দুটো বাচ্চা হয়। তারপরে তার একটা লাইফের লাইবিলিটিস চলে আসে, সেই বাচ্চাকে মানুষ করতে হবে। তো তার একটা যে জমানো টাকা, তার যখন 50-55 বছর হয় স্যার, তখন একটা পড়াশোনার জন্য একটা জমিয়ে রাখা টাকা সেটা বেরিয়ে যায়। তারপরে যখন 60 বছর চলে আসে তখন মেয়ের বিয়ে দিতে হবে, তো আরো যেটুকু জমানো টাকা থাকে সেটাও বেরিয়ে যায়। এবং 60 বছর পরে গিয়ে সেই লোকটা ভাবে যে আমার তো রিটায়ারমেন্টের জন্য কোনো টাকা আমি রাখিনি। কেন রাখিনি? কারণ সব থেকে কম প্রায়োরিটি যদি দিয়েছি সেটা হচ্ছে রিটায়ারমেন্টকে দিয়েছি। 72% ইন্ডিয়ান কি বলছে দেখুন, যে 72% অফ ইন্ডিয়ান এক্সপেক্ট টু বি ফিনান্সিয়ালি ডিপেন্ডেন্ট অন ফ্যামিলি। মানে 72% লোক বলছে যে ভাই আমরা রিটায়ার করব মানেই আমাকে কারুর না কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হবে। এবং 90% অফ ইন্ডিয়ান রিগ্রেট নট স্টার্টিং সেভিং আর্লিয়ার ফর রিটায়ারমেন্ট। মানে 100টা লোকের মধ্যে সে 90% লোক বলছে যারা রিগ্রেট করছে যে কেন আমরা ছোট বয়সে বা সব থেকে বছরের মূল্যবান টাইম গুলোতে কেন আমরা রিটায়ারমেন্ট নিয়ে ভাবিনি। তো যেটা আমি স্যার আপনাদের সঙ্গে বলছিলাম যে এটা তো চলুন ফ্যাক্ট নিয়ে আমি কথা বললাম, বাট কেন একটা মানুষ রিটায়ারমেন্টের প্রিপারেশনটাতে ফেল করে যায়, যেটা আমি বলছিলাম যে লো প্রায়োরিটি স্যার, কারণ আমরা প্রায়োরিটি সব থেকে কম দিই। আজকে আগে আমরা প্রায়োরিটি যদি কমও দিতাম তো চলে যেত, বাট আজকে স্যার আমাদেরকে কিন্তু হাই প্রায়োরিটি দিতে হবে। কারণ রাইজিং লাইফ এক্সপেক্টেন্সি স্যার, মেডিকেল কস্ট যে হারে বাড়ছে আপনি নিজেও জানেন যে একটা 35 বছরকার একটা ছেলের যতবার হসপিটালে যেতে হবে তার থেকে বেশিবার যেতে হবে তার যখন বয়স 60-এর ঊর্ধ্বে হয়ে যাবে। মানে একটা ইয়াং ছেলেকে কিন্তু অতবার যেতে হয় না হসপিটালে স্যার, বাট সেই ইয়াং ছেলেটাই যখন স্যার 60-65 বছর বা 70 বছরে যখন পৌঁছাবে তখন কিন্তু তাকে অনেকবার হয়তো হসপিটালে কিন্তু যেতে হতে পারে স্যার।
দু নম্বর স্যার যদি আমি বলি যে এখন বাঁচার ক্ষমতা মানুষের কিন্তু অনেক বেড়েছে। আপনারা সবই জানেন যে যে হিসাবে মেডিকেল সায়েন্স যে হিসাবে অ্যাডভান্স হচ্ছে, যে ওষুধপত্র আজকে তৈরি হচ্ছে, আপনাকে খুব জলদি কিন্তু মরতে দেবে না। মানে আজকে আমরা ওষুধ যেগুলো খাচ্ছি সেগুলো কিন্তু খুব জলদি মরতে দেয় না। নিউক্লিয়ার ফ্যামিলি হচ্ছে স্যার। তো আজকে ডেটে যদি আমি দেখি যে আজকে এত কিছু তো আপনাদের সঙ্গে স্যার আমি আলোচনা করলাম যে কেন রিটায়ারমেন্ট আজকে এটা আপনাদেরকে প্রায়োরিটি দেওয়া উচিত। এবার যদি আপনাদেরকে আমি নেক্সট কোয়েশ্চেন করি যে আপনাদের কি মনে হয় স্যার যে আজকে একটা আইডিয়াল অ্যামাউন্ট কত টাকা হওয়া দরকার? যে একটা যদি কোনো মানুষ যদি আজকে ধরুন তার বয়স যদি ফর এক্সাম্পল 40 বছর হয়, আপনাদের মধ্যে যারা জয়েন করেছেন মেজরিটি আমি যদি অ্যাভারেজ মিন এজ বলি তো সেটা 40 বছরই হবে কি তার কিছু কম বেশি হবে। তো আমি একটা জাস্ট এক্সাম্পল নিয়েছি স্যার যে আজকে যদি আপনাদের বয়স যদি স্যার 40 বছর হয় আর আজকে ডেটে আমি একটা ছোট্ট মান্থলি এক্সপেন্সেস এর খরচা নিয়েছি যেটা দিয়ে আজকে ঘর সংসার চলে না, বাট তাও আমি যদি নিয়ে থাকি যে 25,000 টাকা যদি মিনিমামও যদি আজকে একটা ঘর সংসার চালানোর জন্য যদি খরচা লাগে, আর যদি আমি ইনফ্লেশন আর রিটায়ারমেন্ট কিটটিকে যদি 8% আর 6% ধরি, তাহলে কি মনে হয় স্যার আপনাদের যে কত টাকার কর্পাস থাকা উচিত? তো স্যার অনেকের মনে হয় যে ঠিক আছে, তো যদি আমি 25 লাখ টাকা যদি আমি অ্যাটলিস্ট আমার রিটায়ারমেন্ট লাইফ পর্যন্ত যদি জমা করে নিতে পারি তাহলে হয়তো আমি আরামসে রিটায়ারমেন্ট নিতে পারি। তো চলুন দেখি যদি কোনো একটা লোক যদি ভাবছে যে আমি 25 লাখ টাকা যেদিন আমি বানিয়ে নিতে পারবো সেই দিন আমি আমার রিটায়ারমেন্ট কর্পাস বানিয়ে নিতে পারবো, তো সেটা যদি দেখি তো স্যার আপনার কাছে যদি 25 লাখ টাকা যদি থাকে যখন আপনি রিটায়ার করবেন, এখন নয়, যখন আপনি রিটায়ার করবেন, আপনার যদি আজকে 35 বছর হয় তাহলে আপনার কাছে রিটায়ারমেন্ট এর সময় আছে প্রায় 25 বছর। আপনার যদি আজকে এজ যদি 40 বছর হয় তাহলে আপনার কাছে রিটায়ারমেন্টের সময় আছে 20 বছর। তো আপনাদের মধ্যে যদি যাদের মনে হচ্ছে যে আমার যদি 25 লাখ টাকা থাকে তাহলে আমি রিটায়ার হয়ে যাব, রিটায়ার তো হয়ে যাবেন স্যার, বাট সেই কর্পাসটা আপনি যেদিন রিটায়ার হবেন সেই দিন থেকে 2 বছর 5 মাসে গিয়ে শেষ হয়ে যাবে। বুঝতে পারছি স্যার এটা কোন এক্সাম্পল? ওই যে সার্ভেটা আপনাদেরকে বোঝালাম না, এই যে প্রথম যে 63% যে লোক বলছে যে আমরা রিটায়ার তো করি বাট আমরা যে টাকাটা নিয়ে রিটায়ার করি সেটা কিন্তু 10 বছরের ভেতরেই শেষ হয়ে যায়। এবং সেটাই স্যার ফ্যাক্ট যে হয়তো আমাদের মনে হয় যে আমি 25 লাখ টাকা থাকলে আমি রিটায়ার হয়ে যাব, রিটায়ার তো হতে পারবেন কোনো অসুবিধা নেই, বাট আপনি কিন্তু 62 বছর 5 মাসে গিয়ে আপনার ওই টাকা শেষ হয়ে যাবে স্যার। সেকেন্ড, যদি আমাদের মনে হয় যে ভাই যে 50 লাখ টাকা যদি থাকে আমার কাছে তাহলে হয়তো আমি খুব ভালোভাবে হয়তো রিটায়ারমেন্ট লাইফটাকে পালন করতে পারবো, তো সেখানেও যদি দেখি তো স্যার 65 বছর 1 মাসে গিয়ে স্যার আমাদের রিটায়ারমেন্ট শেষ হয়ে যাবে। আর যদি আমি এটা ভাবি যে যেদিন আমার কাছে 1 কোটি টাকা থাকবে স্যার সেই দিন তো আমি একদম রিটায়ারমেন্টের জন্য স্টেপ নিতেই পারি। 1 কোটি টাকা মানে আজকে এটা অনেক বড় একটা অ্যামাউন্ট, ডেফিনেটলি স্যার অনেক বড় অ্যামাউন্ট। বাট যদি আমি দেখি যে 1 কোটি টাকা নিয়েও যদি আপনি আজকে রিটায়ার করছেন স্যার, তো সেই টাকাটা আপনার কত বছর চলবে না, যেদিন আপনি রিটায়ার করছেন সেই দিন থেকে 12 বছর 1 মাসের ভেতরে সেই টাকাটা শেষ হয়ে যাবে। মানে যেদিন আপনার 72 বছর 1 মাস হবে সেই দিন আপনার রিটায়ারমেন্টে যে কর্পাস যেটা আপনি রিটায়ার করেছেন সেটা শেষ হয়ে যাবে। বাট একটু আগেই আমি যদি বলি যে আমাকে যদি 85 বছর পর্যন্ত যদি আমাকে জীবিত থাকতে হয়, লাইফ এক্সপেক্টেন্সি যেটা আজকে ধরে চলছি, তাহলে অ্যাকচুয়াল স্যার আইডিয়াল অ্যামাউন্ট কত হওয়া দরকার যেটা আমাকে হ্যাপি রিটায়ারমেন্ট দিতে হেল্প করবে? তো সেটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে অ্যাজাম্পশন নয় স্যার, সেটার জন্য আপনাকে আপনার অ্যাডভাইজারের সঙ্গে বসতে হবে, আপনাকে যিনি ইনভাইট করেছেন তার সঙ্গে বসতে হবে, যে আপনাকে এই জিনিসগুলোর মাধ্যমে ক্যালকুলেট করে দেবে আপনাকে যদি রিটায়ারমেন্টের জন্য কত টাকার কিটটি আপনাকে জমা করতে হবে বা কত টাকার কিটটি আপনাকে তৈরি করতে হবে সেটা যদি জানতে হয়, তার জন্য স্যার আপনাকে দিতে হবে আপনার রিটায়ারমেন্ট এজ, আপনার আজকে মান্থলি খরচা কি আছে না আছে, আপনার লাইফ এক্সপেক্টেন্সি যে আজকের এটা আপনি কত বছর বাঁচতে চাইছেন। আজকে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি যেটা আমি বললাম যে 85 ধরা হয়, ইনফ্লেশন রেটও যদি বলি তো সেটাও আপনাকে ধরতে হবে, কারণ এটাই হচ্ছে মেন। আজকে যে খরচাটা আপনার 20,000 টাকায় হচ্ছে সেটাই আপনার প্রত্যেক বছর বছর বাড়তে থাকবে, 25,000 টাকার খরচাটা বাড়তে থাকবে। এবং এই ডেটাগুলো যদি স্যার আপনার কাছে থাকে, যেটা আমি একটা ডেটা স্যার নিয়েছি যে যেটা আমি বললাম যে আজকে
আমাকে কি কি দেখতে হবে স্যার? নিজের প্রেজেন্ট এজ, আমি কবে রিটায়ার করব। তো আমি এখানে একটা ডেটা নিয়েছি স্যার, যে 40 বছর যদি আজকে আমার এজ হয়, আর আমি যদি রিটায়ারমেন্ট এজ যদি আমি 60 ধরি, লাইফ এক্সপেক্টেন্সি যদি আমি 85 বছর ধরি, অ্যান্ড মান্থলি এক্সপেন্সেস যদি আমি 25,000 টাকা ধরি, অ্যান্ড রিটায়ারমেন্ট অন রিটায়ার কিটটি যদি 8% হয়, আর যদি প্রি অ্যান্ড পোস্ট যদি রিটায়ারমেন্ট ইনফ্লেশন যদি 6% হয়, তাহলে আজকে এনজের কাছে খুব ভালো একটা ক্যালকুলেটর আছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনি আপনার অ্যাডভাইজারের সঙ্গে বসুন এবং ডিমান্ড করুন যে এই ক্যালকুলেটরে ফেলে আপনার অ্যাকচুয়াল পারপাস কত তৈরি হচ্ছে বা কত রিকোয়ারমেন্ট হচ্ছে, সেটা যাতে আপনি জানতে পারেন। তো আমি এই ক্যালকুলেটরে যদি আমি নিজের এজ কে বসাই, যে এজ যেখানে 40 বছর, রিটায়ারমেন্ট এজ যদি 60 বছর হয়, 25,000 টাকার আজকে মান্থলি খরচা, তাহলে আমার 20 বছর পরে কত টাকার কর্পাস লাগবে না? 1,92,30,126 টাকা। তো আপনাদের মধ্যে এখানে যতজন ছিলেন, যদি কারোর মনে হয়েছে যে 1 কোটি টাকা তো আমার জন্য সাফিসিয়েন্ট, আর আপনার যদি আজকে বয়স যদি স্যার 40 বছর হয় ঠিক আমার মতন, আপনার যদি আজকে ঘর খরচা যদি 25,000 টাকায় চলে, তাহলে আপনার জন্য কিন্তু 1 কোটি টাকা সাফিসিয়েন্ট নয়। আপনার জন্য যেটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট সেটা হচ্ছে 1,92,30,126 টাকা, রাইট? এবার বিষয়টা হচ্ছে যে যদি আমাকে 25 বছর বয়সে, সরি নেক্সট 20 বছরে যদি আমাকে, এখানে একটু মিস্টেক আছে স্যার, এটাকে 25 বছর মিস্টেকেনলি নেওয়া হয়েছে, এটাকে 20 বছর হবে। যে যদি 20 বছরে যদি আমাকে 2 কোটি টাকা যদি কর্পাস তৈরি করতে হয় স্যার, আর যদি আমরা আজকে ডেটে যদি আমরা কোনো ট্র্যাডিশনাল প্রোডাক্টে যদি আমি বলি যে ইনভেস্ট করব, যেখানে আমার রেট অফ রিটার্ন আজকে ইনফ্লেশনকেও বিট করে দিতে পারে না, যেখানে রেট অফ রিটার্ন মাত্র 6% আসে স্যার, সেখানে যদি আমাকে ইনভেস্ট করার কথা ভাবতে হয়, তাহলে আমাকে প্রত্যেক মাসে মাসে কত টাকা করে সেভ করতে হবে স্যার? 39,884 টাকা। এবার আপনারা হয়তো হাসবেন যে যদি একটা লোকের খরচায় যদি 25,000 টাকা যায় প্রত্যেক মাসে মাসে, তাহলে কি সেই লোকটার পক্ষে সম্ভব 39,844 টাকা করে প্রত্যেক মাসে মাসে ব্যাংকে গিয়ে আরডি করা? আমিও জানি সে সম্ভব নয়। বাট যদি আমি এমন কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করি যেখানে আমি 12.64% রিটার্ন এক্সপেক্ট করতে পারি, সেখানে যদি আমি ইনভেস্ট করি, তাহলে আমাকে সেখানে 40,000 টাকা দিতে হবে না স্যার। আমি যদি সেখানে মাত্র 19,346 টাকা করে যদি আমি এসআইপি তে ইনভেস্টমেন্ট করি, তাহলে নেক্সট 20 বছরে আপনার যেটা গোল 1,92,00,000 টাকা, সেটাতে আপনি রিচ করতে পারবেন। আপনাদের মধ্যে যদি অনেকের মনে এটা হয় যে ভাই 19,346 টাকাটাও আমার জন্য হয়তো অনেক ডিফিকাল্ট, তো আমি আপনাকে স্যার আরেকটা অপশন বলছি স্যার, যেটাতে আপনি অনায়াসে পারবেন। ভাবুন আজকে ডেটে আপনারা এখানে যতজন আছেন, আইদার আপনারা বিজনেস করেন বা কোথাও না কোথাও জব করেন স্যার, প্রত্যেক বছর স্যার আপনাদের ইনকাম কিন্তু কিছু পার্সেন্ট হলেও বাড়ে, 8%, 10%। তাহলে যদি আমার ইনকাম যদি 10% হারে বাড়ে, তাহলে আমার সেভিংটাও কিন্তু 10% হারে বাড়া দরকার। আর সেটা যদি আমি না করছি, তাহলে আমার যে ইনকামটা বাড়ছে সেটা পুরোপুরি খরচাতে কনভার্ট হয়ে যায়। বাট সেটা যাতে পুরোপুরি খরচাতে কনভার্ট না হয়, সেই জন্য স্যার আপনাকে আরেকটা যেটা স্টেপ নিতে হবে, সেটা হচ্ছে যে আমার যদি ইনকাম 10%-এ বাড়ছে, আমার ইনকাম যদি 8%-এ বাড়ছে, তাহলে আমার সেভিংটাও যাতে আমার 8-10%-এ বাড়তে পারে। এবং যদি আমরা টপ আপ করি, তাহলে আপনার 1,92,00,000 টাকার যে আপনার কর্পাস, সেটা মাত্র 9,708 টাকায় আপনি রিচ করতে পারবেন। শুধু এখানে একটাই যে আপনাকে ইয়ারলি টপ আপ যদি আপনি 1,900 টাকা করে, যেখানে আমি আপনাকে কি বললাম যে 19,346 টাকা উপর যদি আমি 10% টপ আপ মারি, সেটা হচ্ছে 1,900 টাকা। তার মানে আজকে যদি আমি 9,708 টাকা করে যদি আমি এসআইপি করতে থাকি, তাহলেও কিন্তু আমি আমার লক্ষ্যে পৌঁছে যাই। আমরা আজকে ডেটে এটা ভেবে আমাদের লক্ষ্য আমরা কুইট করে দিই যে ভাই আজকে 39,848 টাকা তো আমার পক্ষে, সরি 84 টাকা আমার পক্ষে তো সম্ভবই নয়। বাট আজকে ডেটে কিন্তু 9,708 টাকা দিয়েও স্যার আপনি কিন্তু 2 কোটি টাকার যে রিটায়ারমেন্টের যে কর্পাস যেটা আপনার দরকার, সেটা কিন্তু আপনি রিচ করতে পারেন। বুঝতে পারছি স্যার? তো আজকের ডেটে যদি আমি বলি যে কেন আজকের ডেটে রিটায়ারমেন্টের জন্য ইকুইটি মিউচুয়াল ফান্ড বেস্ট, তো সেটারও আমি এক্সাম্পল দিলাম যে আজকে লং টার্মে যদি আমি ইকুইটি মিউচুয়াল ফান্ডের রিটার্ন দেখি, তো যে কোনো মিউচুয়াল ফান্ড স্যার আপনাকে 15%-এর বেশি রিটার্ন দিয়েছে।
আমি তো আপনাকে ক্যালকুলেশন 12.64%ই বললাম, যেটা অ্যাকচুয়ালি এমপি প্রেসক্রাইব করতে বলে। আজকে ডেটে মিউচুয়াল ফান্ড একটা প্রফেশনাল ম্যানেজমেন্টের রোল প্লে করে। আজকে মিউচুয়াল ফান্ড একটা ফ্লেক্সিবল ইনভেস্টমেন্ট অপশন, যে যেদিন আপনার টাকা দরকার সেদিন আপনি টাকা তুলতেও পারেন। এবং সব থেকে যেটা মেন ইম্পর্টেন্ট, যে আজকে মিউচুয়াল ফান্ড অনেক বেশি বাকি প্রোডাক্টের থেকে ট্যাক্স ইফিসিয়েন্ট হয়। স্যার কেন ট্যাক্স ইফিসিয়েন্ট হয়? কারণ আজকে যখন আমরা নর্মাল প্রোডাক্টে ইনভেস্টমেন্ট করি, সেখানে আমাকে যে ট্যাক্সটা দিতে হয় সেটা আমি যে ইনকাম ব্র্যাকেটে ফল করি সেটার হিসাবে ট্যাক্স দিতে হয়। বাট মিউচুয়াল ফান্ডে আপনাকে সেটার উপরে ট্যাক্স দিতে হয় না। মিউচুয়াল ফান্ডে আপনি যে ইনকাম ব্র্যাকেটে ফল করুন না কেন, আপনাকে লং টার্মে, শর্ট টার্মে 20% আপনাকে ট্যাক্স দিতে হয়, এবং লং টার্মে আপনার 1,25,000 টাকা করে প্রত্যেক বছর বছর আপনি প্রফিটের ওপর ছাড় নিতে পারেন। এবং তারপর যেটুকু থাকবে সেখানে মাত্র 12.5%ই আপনাকে ট্যাক্স দিতে হয়। স্যার তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম আমি কনসেপ্টটা। এবং আমি যদি লাস্ট একটা ছোট্ট কনসেপ্ট কে শেয়ার করার পর স্যার আমি ক্লোজ করব, অলরেডি 40-45 মিনিট হয়ে গেছে স্যার। যে পাওয়ার অফ স্টার্টিং আর্লি, যে আমি তো আপনাকে সমস্ত জিনিসটাই আপনাদেরকে আমি শেয়ার করলাম, বাট অনেক সময় আমরা ভাবি যে ঠিক আছে আমি বুঝলাম তো ঠিক আছে, বাট আমি হয়তো কিছুদিন পরে চালু করব। বাট ওই যে ডিলের কি আমাকে কম কস্ট তৈরি হয়, সেটা যদি আপনাকে আমি বোঝাই, তো সেটা হচ্ছে খুব সিম্পল। যে আজকে যদি আপনি দেখবেন যে কোনো একটা ব্যক্তি যদি 1 লাখ টাকা 3টে ডিকেটের জন্য ইনভেস্টমেন্ট করে, মানে আজকে ফর এক্সাম্পল স্যার আপনি যদি 1 লাখ টাকা যদি আপনি ভাবেন যে আমি 30 বছরকার জন্য ইনভেস্টমেন্ট করব, আর সেখানে যদি 12% রেট অফ রিটার্ন যদি আমি ক্যালকুলেট করি, তাহলে প্রথম 10 বছরে 1 লাখ টাকা স্যার 3 লাখ টাকা তৈরি হয়, যেটা খুব একটা দেখতে হয়তো মজা লাগে না। বাট যদি আমি নেক্সট 20 বছরকার যদি আমি দেখি, যে নেক্সট 20 বছরে সেই 1 লাখ টাকা কত টাকা বানিয়ে দেয়, যেটা 3 লাখ টাকা বানিয়েছে সেটাই 9 লাখ টাকা বানিয়ে দেয়। এবং যদি আমি নেক্সট 30 বছরে গিয়ে দেখি, তাহলে সেই 1 লাখ টাকা কত টাকা বানিয়ে দেয়, সেটা হচ্ছে প্রায় 30 লাখ টাকার কাছাকাছি। তো আমাকে যদি পাওয়ার অফ কম্পাউন্ডিং এর যদি বেনিফিট নিতে হয়, আমাকে যদি চক্রবৃদ্ধি সুদের বেনিফিট নিতে হয়, তাহলে স্যার যত জলদি পারা যায় তত জলদি আমাকে ইনভেস্টমেন্ট চালু করতে হবে। আমি তো একটা আপনাকে অ্যাজাম্পশন দেখালাম স্যার, বাট অ্যাকচুয়ালি রিয়েল লাইফে মিউচুয়াল ফান্ড কত টাকা বানিয়ে দিয়েছে। একটু আগেই বললাম যে মিউচুয়াল ফান্ডের জন্ম তো 1963 সালে হয়েছিল স্যার। 2000 সাল থেকেও যদি আমি 2026-এর কথা বলি, তো তাহলে 26টা বছর হয়। এবং আমি যদি লাস্ট 30 বছরকার, এরকম অনেকগুলো ফান্ড আছে যারা 30 বছর কমপ্লিট করেছে মিউচুয়াল ফান্ডে, আমি যদি সেই 30 বছর যে সমস্ত মিউচুয়াল ফান্ড কমপ্লিট করেছে, যে স্কিমগুলো কমপ্লিট করেছে, সেখানে যদি আমি 1 লাখ টাকা ইনভেস্ট করতাম, তাহলে দেখুন যে 1 লাখ টাকা অ্যাকচুয়াল কত হয়েছে, প্রায় 8 লাখ টাকা। 10-20 বছরে প্রায় 33 লাখ টাকা। এবং লাস্ট 30 বছরে প্রায় স্যার 1,34,00,000 টাকা। মানে 1 লাখ টাকা 1,34,00,000 টাকা হওয়া মানে প্রায় 134 টাইমস আপনার টাকা গ্রো করেছে স্যার। তো আজকের ডেটে যদি আমি দেখি যে যদি আজকে আমাকে রিটায়ারমেন্ট উইথ মিউচুয়াল ফান্ড, মানে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে রিটায়ারমেন্ট করতে হয়, তাহলে ফার্স্ট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এসআইপি। যেটা আমি বললাম যে আপনার যদি এখন বয়স যদি 30 বছর, 35 বছর, 40 বছর হয়, আপনার কাছে এখন রিটায়ারমেন্টের জন্য 20 বছর, 15 বছর, 30 বছর হয়তো টাইম আছে। এই টাইমটাতে স্যার আপনি এসআইপি করুন, রাইট? আর আপনার যখন 60 বছর হয়ে যাবে, আপনার কাছে হয়তো অ্যাক্টিভ ইনকাম থাকবে না, কারণ আপনার তখন বডি পারমিট করবে না, আপনি তখন রিটায়ার করে যাবেন। তখন আপনার কি লাগবে না, তখন আপনার রেগুলার ইনকাম লাগবে। তো এই যে আমি আপনাদেরকে বললাম যে ভাই 9,708 টাকা করে যদি আপনি এসআইপি করেন, যেখানে আপনার প্রায় 60,66 লাখ টাকার আপনার ইনভেস্টমেন্ট হয়, সেখানে আপনার কর্পাস তৈরি হয় প্রায় 1.92 করোড়। এবং এই টাকাটায় যদি স্যার আমি নেক্সট 25 বছরকার জন্য যদি আমি ইনভেস্টমেন্টটা আমি যদি শুধু উইথড্রলটা নিই, তাহলে আমার সেখান থেকে 80,177 টাকা করে স্যার আমার প্রত্যেক মাসে মাসে আমার উইথড্রল আসে। এবং আমি যদি 6% যদি আমি প্রত্যেক বছর যদি আমি ইনফ্লেশনও ধরি, তাহলে স্যার টোটাল 25 বছরে আপনি যেখানে পেয়েছেন 2 কোটি টাকা, আপনি সেখান থেকে বের করছেন 5 কোটি টাকা, তারপরও আপনার উইথড্রলের পরও প্রায় 4,40,00,000-এর কাছাকাছি স্যার আপনার কর্পাস তৈরি হচ্ছে। তো এটা খুব সুন্দর কনসেপ্ট স্যার। তো আমি বেশি আর ডিলে করব না, আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম স্যার। তো আমি যদি একটু সামারি করি, যে স্যার আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই, যে স্যার মিউচুয়াল ফান্ড কি, মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে, যেগুলো আপনাদের কোশ্চেন ছিল জেনারেলি,
যে ভাই মিউচুয়াল ফান্ডে কত টাকা ইনভেস্টমেন্ট করব, সেটার থেকেও বড় জিনিস স্যার যে আমি মিউচুয়াল ফান্ডে কেন ইনভেস্ট করব সেটা জানার কথা। তার থেকেও বড় জিনিস যে আমি মিউচুয়াল ফান্ডে কত টাকা ইনভেস্টমেন্ট করব, তার থেকেও যেটা মেন যে আমাকে মিউচুয়াল ফান্ডে কত টাকা ইনভেস্ট করতে হবে, সেটার জন্য আমাকে গোলটা বাঁচতে হবে যে আমার লাইফের উদ্দেশ্য কি, আমার লাইফের অবজেক্টিভ কি। তো আমি একটা মেন অবজেক্টিভ নিয়ে কথা বললাম, সেটা হচ্ছে রিটায়ারমেন্ট। তো আমি আপনাদেরকে যেটা বলবো যে স্যার যত জলদি পারবেন তত জলদি স্যার আপনি রিটায়ারমেন্টের কথা ভাবুন। সব থেকে যেটা বড় জিনিস যে আজকে যত জলদি পারা যায় তত জলদি স্যার আপনি চালু করুন, কারণ 90% ইন্ডিয়ান স্যার আজকে এটাই বলছে যে আমরা কেন জলদি চালু করিনি। এবং আপনাদেরকে এটাও আমি দেখালাম যে জলদি চালু যদি আপনি করতে পারেন তাহলে তার যে পাওয়ার অফ কম্পাউন্ডিং এর যে বেনিফিট, সেই বেনিফিটটা কি লেভেলের আপনি পেতে পারেন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, যে পাওয়ার অফ কম্পাউন্ডিং এর বেনিফিট নিন, যেখানে আপনি এসআইপি করুন, এসআইপি করার পর আপনি এসডব্লিউপি নিন। এবং সব থেকে যেটা বড় জিনিস যে আপনি যত জলদি পারবেন তত জলদি স্যার আপনাদেরকে যারা ইনভাইট করেছে তাদের সঙ্গে আপনি বসুন এবং নিজের একটা এক্সেলে আপনি একটা রিটায়ারমেন্টের নাম্বারটাকে ক্যালকুলেট করুন। কারণ সবাইকারই স্যার লাইফ এক্সপেক্টেন্সি আলাদা, সবাইকার ঘরের খরচা করার মেন্টালিটি আলাদা, সবাইকার এজ আলাদা। তো আমি তো জাস্ট একটা এক্সাম্পল আপনাদেরকে ড্র করলাম, আমার একটা এক্সাম্পল। বাট হতে পারে স্যার আপনার বয়স 30 বছর হতে পারে, আপনার বয়স 50 বছর হতে পারে, আপনার খরচা হয়তো 25-এর জায়গায় 30 হতে পারে, 50 হতে পারে। তাহলে আপনার জন্য ক্যালকুলেশনটাও সেম হবে। তো যত জলদি পারা যায় তত জলদি আপনি আপনার ডিস্ট্রিবিউটরের সঙ্গে বসে এটা প্ল্যান করুন। এটা বলি স্যার আমি আমার বক্তব্য সেভ করব। লাস্ট বাট নট দ্য লিস্ট, লাইভ টুডে অ্যান্ড প্ল্যান টুমরো। সো থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার আমাকে পেশেন্সফুলি শোনার জন্য। যদি স্যার আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে এই রিগার্ডিং, তাহলে স্যার আপনারা কোয়েশ্চেন করতে পারেন স্যার। থ্যাংক ইউ। ওকে স্যার, তো যদি স্যার কোয়েশ্চেন থাকে তো এখানে স্যার হ্যান্ড রেজ করার একটা অপশন দেওয়া আছে, তো আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। বা আপনারা নিজের মাইক বাটনটাকে স্যার আপনি আনমিউট করে